আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। দর্শক, আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ নাক, কান এবং গলা। আমাদের প্রতি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জড়িত রয়েছে আমাদের নাক, আমাদের শ্রবণতন্ত্রের সাথে জড়িত যেটাকে আমরা কান, এবং আমাদের প্রতি মুহূর্তের খাদ্য গ্রহণ এবং স্বরতন্ত্রের সাথে সরাসরি যুক্ত আমাদের গলা। আমরা জানি খুব সাধারণভাবেই এই তিনটি অঙ্গে অনেক প্রদাহ বা অনেক রোগ হয়, যেগুলি থেকে আমরা বাঁচতে যদি চাই বা সঠিকভাবে চিকিৎসা করতে যদি চাই, তাহলে সাধারণ কী কী সমস্যা হতে পারে, লক্ষণ কিভাবে প্রকাশ পেতে পারে এবং চিকিৎসা কিভাবে গ্রহণ করতে হতে পারে সেই বিষয়ে আমাদের জানা জরুরি। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় নাক, কান, গলার বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আহমেদ রাকিব, অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করবার আগে আমাদের দর্শকদের একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারা চাইলে পরবর্তীতে এই অনুষ্ঠানটি দেখতে বা শুনতে পারেন। সেক্ষেত্রে আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। আমরা শুরু করছি আলোচনা। স্যার, খুব কমনলি নাক, কান, গলার কি কি সমস্যা হতে পারে বা প্রতিনিয়ত আপনাদের কাছে কোন কোন ধরনের রোগীরা আসছেন, আমাদেরকে যদি একটু লিস্ট করে বলেন। আমরা নাক, কান, গলা বিশেষজ্ঞরা আসলে তিনটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়েই কাজ করি, কান, নাক, গলা। এবং আমরা সম্প্রতি কয়েক বছর ধরেই আমরা হেড নেক রিজিয়নের যে সমস্ত ডিজিজ হয়, যেমন থাইরয়েডের ডিজিজ, সেগুলো আমাদেরকে ডিল করতে হয়। আমরা কমনলি যদি আসি যে আমাদের কানের সমস্যা নিয়ে, তাহলে কানে ব্যথা, কান থেকে পানি পড়া, পুঁজ পড়া, অথবা কান পাকা যেটাকে বলি, কানে কম শোনা, তারপরে মাথা ঘোরানো, এগুলো সাধারণত কমন উপসর্গ নিয়ে আসে। আর নাকের রোগ যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে নাক বন্ধ থাকা, নাকের ঠান্ডা, সর্দি, অ্যালার্জি, তারপরে নাক ডাকা, তারপরে হাঁচি হওয়া, অথবা নাকের পলিপ, যেটা প্রায়শই আপনারা শুনে থাকবেন যে পলিপ নিয়ে অনেক কথাবার্তা হয়, যেগুলো আসলে প্রকৃতপক্ষে সব ক্ষেত্রে পলিপ না, সেগুলো নিয়েও মানে অতি চিকিৎসা হয়। আর গলার সমস্যার ভিতরে বললে সাধারণত টনসিলের সমস্যা, তারপরে নাকের পিছনে যে টনসিল থাকে, যেটাকে আমরা ছোটদের, বাচ্চাদের সাধারণত হয়, সেটা হচ্ছে অ্যাডিনয়েড, সেটার সমস্যা। তারপরে এমনি বললে যে ধরেন গলা ব্যথা, এই সমস্যাগুলো, এগুলো হলো নাক, কান, গলার সমস্যা। আর আমরা যদি মানে নেকের কথা বলি, মানে আমরা ঘাড়ের কথা বলি, তাহলে আমাদের এই যে থাইরয়েডের সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা, বেশি কাজ করে, কম কাজ করে, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, অথবা থাইরয়েড গ্ল্যান্ডটা ইটসেলফ যদি কখনো ফুলে যায়, গলার সামনে ফুলে উঠে, আমরা যেটাকে কমনলি বলি গলগণ্ড, এখন সেগুলোকে নিয়ে এই সমস্ত রোগ নিয়ে আমাদেরকে ডিল করতে হয়। আমরা অনেকগুলো রোগের কথা শুনলাম আপনার কাছে, আমরা বেশ কিছু রোগের একটু গভীরে যেতে চাই আপনার মাধ্যমে। অনেক সময় আমরা শুনি যে কান পেকে গেছে, কান পাকা রোগ, বা কান দিয়ে পুঁজ ঝরছে এবং সঠিক সময়ে চিকিৎসা হয়তো বা শুরু হচ্ছে না, সেই ক্ষেত্রে কানের অনেক ক্ষতিও হচ্ছে। আসলে কান পাকা রোগ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, কিভাবে এটি হয়, কি করা উচিত? এটি আসলে বাস্তবিক ক্ষেত্রেই আমাদের দেশে যেহেতু নদীমাতৃক দেশ, এবং এখানে ব্যাপক অংশের পুকুর বা নদীতে গোসল করার অভ্যাস থাকে, এবং বলতে হবে যে রোগ সচেতনতা কম, সেই জন্য এই রোগটি একটি কমন সমস্যা। এবং কান আমাদের একটা বিশেষ ইন্দ্রিয়, এবং এটা আমাদের শ্রবণের জন্য খুবই জরুরি। এবং এই রোগ থাকলে যেটা কমনলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেটি হচ্ছে মানুষের শ্রবণ ক্ষমতা, শ্রবণ শক্তি নষ্ট হয়। এবং যাদের কান পাকে অথবা কান থেকে পুঁজ পড়ে, অবশ্যই তারা বিভিন্ন মাত্রায় কম শোনে। কিন্তু হয়তো এটা অনেকেই অবহেলা করার জন্য এই রোগটি বারবার হতে থাকে। আমাদের সাধারণত এই রোগের শুরু হয় হচ্ছে দুইভাবে হতে পারে। আমরা সর্দি কাশিতে, সারা বিশ্বের সকল শিশুরাই শিশু বা কালে কমনলি সর্দি কাশিতে ভোগে, এবং এটা কখনো যদি নাক থেকে সর্দি কানে ছড়িয়ে যায়, তাহলে কানে প্রাথমিকভাবে ইনফেকশন হয়, এবং ইনফেকশনের পরে পর্দা ছিদ্র হয়ে পানি বেরিয়ে আসলো, এভাবে রোগীর শুরু হয়। আর যদি আরেকটিভাবে হইতে পারে, সেটি হলো যে যদি বাইরে থেকে পানি যায়, যেটির কথা বলছিলাম, নদী বা পুকুরে গোসল করা এবং অসাবধানতা, এবং কখনো যদি দুর্ঘটনাবশত পানি যায় এবং তারপরে কোনো সমস্যা হয়, সেটা যদি চিকিৎসা না হয়,
তাহলে কানের যে বহিরংশ আছে সেখানে ইনফেকশন হয়েও পর্দাটি ছিদ্র হয়ে যেতে পারে। ছিদ্র হয়ে যেতে পারে। এবং এটিকে চিকিৎসা করে সময় মতো যদি চিকিৎসা করা যায় এবং প্রাথমিকভাবে এটা যথাযথ চিকিৎসা হয় এবং রোগীরা যদি পরবর্তীতে সচেতন থাকে তাহলে এই রোগটি আর পুনরায় হয় না এবং এই পর্দা যে ছিদ্র হয় সেটি প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যায়। আর আরেকটি কারণ পর্দা ছিদ্রের জন্য বলবো যে ইদানিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে, সেটা হচ্ছে ট্রমা বা আঘাতজনিত কারণে। আঘাতজনিত বিভিন্ন টাইপের আঘাত তো হতেই পারে, মানুষ খেলাধুলার ছলে সময় পড়ে যাওয়া অথবা পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া। আর আরেকটি ক্ষতিকর জিনিস হচ্ছে কটন বাড ব্যবহার করা। কটন বাড ব্যবহার করা এটি আসলে ব্যবহার করা উচিত নয়। অবশ্যই উচিত নয়, কারণ কটন বাড ব্যবহারের কোনো প্রয়োজন আসলেই নাই। কানের ভিতরে যে স্বাভাবিক ময়লা হয়, যেটাকে আমরা খোল বলি, সেটা প্রাকৃতিক নিয়মেই বেরিয়ে যায়, সেটার ব্যবস্থা আছেই। কাজেই এটা অতি উৎসাহী হয়ে যারা কটন বাড ব্যবহার করে খোল পরিষ্কার করতে যায় তাদের এরকম দেখা যায় যে অ্যাক্সিডেন্টালি অনেক সময় আঘাতজনিত কারণে পর্দাটা ফেটে যায়, পর্দা ছিঁড়ে যেতে পারে, পর্দা ফেটে যায়। তো আমরা এছাড়া আমাদের একটা বেশ উল্লেখযোগ্য অংশ লোকের অভ্যাস আছে, বিভিন্ন হাতের কাছে যেটাই পাওয়া যায়, সেটা হতে পারে ক্লিপ, হতে পারে কোনো কাঠি, এগুলো দিয়ে কান খোঁচানোর একটা অভ্যাস থাকে কান চুলকানের জন্য। তো এগুলো ব্যবহার করলে যে কোনো সময় অ্যাক্সিডেন্টালি পর্দা রাপচার হয়ে বা ফেটে গিয়ে এই কান পাকা রোগের শুরু হয়ে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। আমরা আসলে অনেকেই এই অভ্যাসের সাথে জড়িত যে আমরা কান চুলকাই, বা এটি আসলে এক ধরনের স্বস্তি দেয়। ছোটবেলা থেকেই অনেকের অভ্যাস থাকে, কিন্তু এটি আসলে একটি বদঅভ্যাস বা এটি ভুল অভ্যাস। আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা অনেক সময় শুনে থাকি যে মানুষ কানে কম শুনছেন, শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে। এর চিকিৎসা সম্পর্কে যদি খুব সংক্ষেপে একটু আমাদের ধারণা দিতেন। তাহলে একটু কারণে যেতে হবে যে কেন কম শুনে। কানে সাধারণত যে কোনো ধরনের ইনফেকশন, এবং আমাদের এই যে কানে বললাম যে খোল হয় বা কানের ভিতরে ময়লা যদি বেশি করে জমে যায় এবং পুরো কানের ছিদ্রকে বন্ধ করে দেয়, তাহলে এইটার কানে কম শুনতে পারে। এবং এটা অবশ্যই একটি খুবই সহজেই নিরাময়যোগ্য একটি সমস্যা, যেটা আমরা সাধারণত বলি যে যদি আপনারা অলিভ অয়েল ব্যবহার করেন, অথবা যদি তাতেও কাজ না হয় তাহলে কিছু ড্রপস আছে সেগুলো দেওয়া যেতে পারে, অথবা ডাক্তারের কাছে গেলে, কিন্তু এটার সংখ্যায় খুব কম, আমাদের প্রাকৃতিকভাবেই পরিষ্কার হয়। আর আরেকটি হচ্ছে যে আমরা যদি খুবই শিশুদের দিকে তাকাই, তাহলে তাদের কম শোনার হচ্ছে যে জন্মগত কোনো কারণে ইনফেকশন, যখন গর্ভকালীন সময়ে যদি কোনো ইনফেকশন হয় মায়ে, তাহলে সেই ইনফেকশনের প্রভাবেই এটা হতে পারে। এবং সেই কারণে ইতিমধ্যেই আমাদের বিভিন্ন টিকার কর্মসূচি আছে, সেগুলোতে এটার প্রকোপটি কমে যায়। তারপরেও এটা একটা সুযোগ রয়েছে যে ইনফেকশনের কারণে হওয়া। আরেকটি হতে পারে খুব বয়স হয়ে গেলে, মানুষের আমাদের ব্যাপক অংশ 55 বছর বয়স পার হয়ে গেলে স্বাভাবিকভাবেই অন্যান্য অঙ্গের মতো এটিরই দুর্বলতা হয়, সেটা বয়সের জন্যই তো কারণে কানে কম শুনতে পারে। আর এই মাঝামাঝি বয়সে বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে, এই যেটা বললেন যে কান পাকা রোগ, এটি একটি ব্যাপক অংশ, সেখান থেকে আসলে শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। এবং এগুলো সবগুলোরই, এবং এই যে শিশুদের ক্ষেত্রে আমরা অ্যাডিনয়েডের সমস্যার কথা বলছিলাম, যদি অ্যাডিনয়েড থাকে তাহলে কানের ভিতরে অনেক সময় ইনফেকশন হয়, পানি জমে, এবং সেগুলোর কারণে বাচ্চারা কম শোনে। এগুলো কমন কারণ, যেগুলো সবগুলোই প্রায় নিরাময়যোগ্য যদি যথাসময়ে রোগটি নির্ণয় করা যায় এবং তার যদি যথাযথ চিকিৎসা নেওয়া যায়, তাহলে শ্রবণজনিত কোনো ঘাটতি কারোরই আসলে থাকবার। আমরা কানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে বললাম, আপনি গলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে বলেছিলেন, বিশেষ করে অ্যাডেনয়েড সম্পর্কে বলেছিলেন। শিশুদের ক্ষেত্রে এটি হতে পারে। অ্যাডেনয়েডের লক্ষণ কিভাবে প্রকাশ পায়, কোন বয়সে শিশুদের হয়, সেটি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। অ্যাডেনয়েড আসলে একটি লসিকা গ্রন্থির মতো, যেগুলো আমাদের টনসিল যেরকম গলার ভিতরে আছে, সেরকম একই ধরনেরই একটি জিনিস, যেটা নাকের পিছনে একটি নির্দিষ্ট বয়সের শিশুদের থাকে। আমরা সাধারণত বলি যে এটা জন্মের সময় থাকে না, এরপরে গ্র্যাজুয়ালি 3 বছর বয়স থেকে এটা বাড়তে থাকে, বাড়ার সাথে সাথে এটা 6-7 বছর পর্যন্ত এটা বড় হয়, এরপরে এটি গ্র্যাজুয়ালি এটা তার আকারে ছোট হয়ে যায়। এই যে 3 থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যদি দেখা যায় যে বাচ্চাদের ঘন ঘন সর্দি লাগছে, এবং সর্দি কোনো যে সাধারণ যে চিকিৎসা আছে সেই সাধারণ চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না, নাক দিয়ে সারা বছর ধরেই সর্দি লাগে,
একটু কমে গেলে আবার হয়, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাঁ করে ঘুমাচ্ছে, জি এবং অনেক বাচ্চার যদি এক্সট্রিম হয়ে যায়, যদি এই যে নাক পিছন থেকে যে বন্ধ হয়ে যায় এটি যদি মারাত্মক পর্যায়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে নাক ডাকে বাচ্চারা, বড়দের মতোই নাক ডাকে, এবং তার বাচ্চারাও নাক ডাকতে পারে। বাচ্চারাও নাক ডাকতে পারে এবং হাঁ করে ঘুমাচ্ছে, এবং বাচ্চা খুব অস্বস্তিতে ভোগে, বাচ্চা ঘুমের ভিতরে কখনো কখনো উঠে যায়, এরকম হয় যদি এক্সট্রিম, আমরা স্লিপ অ্যাপনিয়া বলি এটাকে, যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এরকম স্টেজে যেতে পারে। আরেকটিভাবে প্রেজেন্টেশন হয়, সেটা হচ্ছে যে বারবার কানে ইনফেকশন হওয়া, অথবা বলছিলাম যে কানের ভিতরে যদি পানি জমে যায় এবং বাচ্চারা যদি কানে কম শোনে, তাহলে এটা বাচ্চারা, মায়েরা, গার্জিয়ানরা বুঝতে পারে কিভাবে, যে তারা বাসায় টিভির ভলিউমটা বাড়িয়ে দেয়, তারপরে খুব কাছ থেকে ডাকলেও শোনে না, অথবা যেই বাচ্চারা স্কুলে যায় তাদেরকে দেখা যায় যে তারা স্কুলে অমনোযোগী হয়, তারা টিচারের কমান্ডটা বুঝতে পারে না, ফলো করতে পারে না, যার ফলে তাদের একাডেমিক্যালিও তারা পিছিয়ে পড়তে থাকে। এই সমস্ত দেখে আমরা উপসর্গ শুনে আমরা মনে করি যে এদের অ্যাডিনয়েড হয়তো বড় হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি, এবং উপসর্গ, এখানে আমি একটু যোগ করব যে অ্যাডিনয়েড কিন্তু একটি স্বাভাবিক বিষয়, এটা যদি মানে উপসর্গ তৈরি করে তাহলে এটা চিকিৎসা প্রয়োজন হয়, এবং আমরা রোগ নির্ণয়ের জন্য খুব সিম্পলি একটি এক্সরে করেই আমরা ধারণা পেতে পারি যে তার অ্যাডিনয়েডটা যথেষ্ট বড় হয়েছে কিনা। অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়া মানেই কিন্তু তার সে রোগীর পর্যায়ে পড়ে গেছে তা না। যখনই লক্ষণগুলো প্রকাশ পাবে বা সমস্যা প্রকাশ পাবে তখন আমরা চিকিৎসা প্রয়োজন। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছে, বিশেষ করে কানের কিছু সমস্যা এবং গলার অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা সম্পর্কে। আমরা আরও বেশ কিছু তথ্য আপনার কাছে পেতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাব আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় নাক কান গলার বিভিন্ন সমস্যা এবং তার সমাধান। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আহমেদ রাকিব, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, বিরতির পূর্বে আমরা শুনছিলাম অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা সম্পর্কে, আপনি কানের বিভিন্ন সমস্যা সম্পর্কেও বলেছিলেন। আমরা নাকের পলিপ সম্পর্কে অনেক সময় শুনে থাকি, এবং এই পলিপ নিয়ে অনেক অপচিকিৎসার শিকার মানুষ হন, সেটিও আপনি প্রথমেই বলেছেন। আসলে পলিপ জিনিসটা কি, কেন অপচিকিৎসার শিকার হতে পারেন, বা পলিপ হলে আসলে কি করা উচিত, এই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। এটি খুবই চলতি একটি শব্দ, নাকের পলিপ। আমাদের মেডিকেল চিকিৎসা বা শাস্ত্রে যেটা পলিপ বলি, সেই বেশিরভাগ ক্ষেত্রে সেই পলিপ নিয়ে চিকিৎসা হয় না। আচ্ছা। নাকের ভিতরে স্বাভাবিকভাবেই নাকের একটু সামনের অংশেই দেখা যায় যে নাকের ভিতরে মাংসলো একটি জিনিস থাকে, দুই পাশেই থাকে, ফোলা থাকে, কখনো ফোলা নাও থাকতে পারে। তো এগুলোকে আসলে আমরা টার্বিনেট বলি, যেগুলো নাকের একটি স্বাভাবিক অংশ। এই অংশগুলোর হচ্ছে যে স্বাভাবিক যে ধুলাবালি, তারপরে নাকের অ্যালার্জি, এই টাইপের সমস্যাগুলোতে এগুলো স্বাভাবিকভাবে দিনের ভিতরে বিভিন্ন সময়ে ছোট এবং বড় হয়। আচ্ছা। তো ছোট এবং বড় হয়, এবং এটার কারণে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য নাক বন্ধও থাকতে পারে। আমাদের নাকেরও বন্ধ থাকলে যে দুই পাশে একসাথে বন্ধ থাকে সেরকম নয়, আমাদের এক সাইড খোলা থাকলে আরেক সাইড বন্ধ থাকে, কখনো দুই পাশ খোলা, কখনো দুই পাশ বন্ধ, এরকম নাকের ভিতরেও একটা চক্র স্বাভাবিকভাবে থাকে। তো যখন কেউ এই নাকের ভিতরে এই মাংসলো জিনিসগুলোকে বেশি বড় দেখতে পারে, সেটা বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে, তখন এটাকে স্বাভাবিকভাবে সাধারণ লোকেরা এটাকে পলিপ বলে, এবং এটার চিকিৎসার জন্য খুব উৎসাহী হয়ে পড়ে। তো আমরা এগুলোকে বলি হাইপারট্রফিড টার্বিনেট। এবং আমরা জানি যে কিছু স্বাভাবিক কারণে, যেমন বললাম যে ইনফেকশন হওয়া, অ্যালার্জি হওয়া, দিনের ভিতরে বিভিন্ন সময় এটা কারণ হতে পারে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু যদি কারো দীর্ঘ সময়ের জন্য নাক বন্ধ থাকে এবং এই টার্বিনেটগুলো বা মাংসগুলো বড় থাকার জন্য হয়, তখন এটা চিকিৎসা লাগে। আর আমরা নাক কান গলা সাবজেক্টে নাকের পলিপকে যেটাকে বলি, সেটি আসলে অ্যালার্জি বা ইনফেকশনের জন্য আমাদের নাকের পাশে যে সাইনাস বলে যে জায়গাগুলো আছে, যেখানে সাইনোসাইটিস হয়, এবং পরবর্তী দিকে সাইনোসাইটিসের কমপ্লিকেশন হিসাবে বা জটিলতা হিসাবে আরও অ্যাডভান্স হলে নাকের ভিতরে কিছু পলিপ তৈরি হয়। সেগুলোকে আসলে আমরা মেডিকেলি পলিপ বলি, এবং সেগুলো একটা আলাদা রোগ।
সেটার জন্য অবশ্যই অ্যালার্জি থাকলে অ্যালার্জির চিকিৎসার প্রয়োজন হয়। আর কিছু কিছুতে আধুনিক সার্জারি, আমরা বলি যে ফাংশনাল কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, সেটি করলে সেটা মুক্ত হওয়া যায়। এবং এই পলিপ নিয়ে সাধারণ যে রুগীদের যে অতি উৎসাহ, এটার প্রেক্ষিতে দেখা যায় যে আমি এটার ব্যাপারে সতর্কতা হিসেবে বলবো যে এটা আমাদের গ্রামাঞ্চলে বেশি দেখা যায় যে তারা নাকের ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বিশেষ করে অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করে এবং করার ফলে এই মাংসগুলো পুড়ে যায়। যথাযথ চিকিৎসা নেওয়া এবং এটার ব্যাপারে চিকিৎসা আছে, সেই চিকিৎসাটাই নেওয়া, যথাযথ চিকিৎসা নেওয়া, এটার উপরে জোর দিতে হবে এবং এটি নিয়ে বেশি দুশ্চিন্তা না করা। আচ্ছা, এটি আমি উপদেশ দেব যে সাধারণ রোগীদের, যে নাকের ভিতরে কোনো কিছু দেখলেই এটাকে নিশ্চিতভাবে এটা একটি পলিপ বা এটা একটি রোগ এভাবে এটাকে না ধরে এবং সেটিকে অপারেশনের সাথে সাথে করতে হবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। জি, আরেকটি সমস্যার কথা আমরা শুনে থাকি, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ছে হঠাৎ করে এবং অভিভাবকরা কিন্তু তখন খুব নার্ভাস হয়ে পড়েন। আসলে যদি কোনো ছোট শিশুর নাক দিয়ে রক্ত পড়ে, খুব সংক্ষেপে কারণ কি হতে পারে এবং কি করা উচিত এই মুহূর্তে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দেবেন। আপনি ঠিকই বলেছেন যে নাকের ভিতরে যে রক্ত পড়া এটা বাচ্চাদের বেশি হতেই পারে এবং সেটার একটি কমন কারণ হচ্ছে যে বাচ্চাদের ঘন ঘন সর্দি লাগে। ঘন ঘন সর্দি লাগলে নাকের ভিতরে যে একটা অস্বস্তি থাকে, সেটার জন্য বাচ্চাদের অনেকের নাকের ভিতরে এই সর্দিগুলো শুকিয়ে গিয়ে ক্রাস্টের মতো ময়লা পড়লে একটা অস্বস্তি হয় এবং এই অস্বস্তি থেকে মুক্তির জন্য তারা ছোট বাচ্চারা নাকের ভিতরে নখ দিয়ে সেগুলোকে পরিষ্কারের চেষ্টা করে, যার ফলে নাকের যে পর্দা মাঝখানে যে সেপ্টাম বলি আমরা, এই অংশে একটি সামনের দিকে একটি অংশ আছে যেখানে খুবই মানে ভাস্কুলার, আমরা বলি যে এখানে রক্ত চলাচল খুব বেশি করে। এই জায়গায় যদি কোনো ইনজুরি আঘাতপ্রাপ্ত হয় তাহলে এখানে যে চিকন রক্তনালীগুলো আছে এগুলো যদি ট্রমাটাইজড হয় বা ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে ওইখান থেকে রক্ত পড়ে। আচ্ছা, তবে সুখের বিষয় হচ্ছে যে এই যে রক্ত পড়ে বারবার পড়ে কিন্তু প্রতিবারই আপনি বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সুখের বিষয় যে এটার জন্য খুব বড় চিকিৎসা লাগে তা না। সাধারণভাবে আমাদের মায়েরা নাকের উপরে পানি দেয়, নাকে একটা বরফ ধরে অথবা নাক চেপে ধরে, চেপে ধরলে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, কিন্তু তার কমন কারণ হলো যে এই নাকের ভিতরে ইনফেকশন হওয়া এবং ঘন ঘন সর্দি লাগে এবং নাক খোটানো, মানে আমরা এটাকে ট্রমা। আরেকটি জিনিস হচ্ছে যে বাচ্চারা পড়ে গেলেও নাক থেকে রক্ত পড়ে। তো যদি এরকম বারবার কারো পড়ে বা এরকম দেখা যাচ্ছে যে কয়েকদিন পর পরে রক্ত পড়ে বা বছরে কয়েকবার পড়ে, তাহলে আমি উপদেশ দেব যে নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাতে, যে সাধারণ সমস্যাগুলো ছাড়া অন্য কোনো রক্তের কোনো সমস্যা আছে কিনা বা এর সাথে সাইনাসের কোনো সমস্যা অথবা বললাম যে অ্যাডিনয়েডের সমস্যা এগুলো আছে কিনা, এগুলো নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ নিতে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন প্রথমেই যে থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কেও আপনারা ডিল করেন, যেটি হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড যেটি গলার একটি সমস্যা হিসেবে আমরা দেখে থাকি সাধারণভাবে, আসলে লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয় বা কখন অপারেশনের প্রয়োজন হয়, যেহেতু আপনারা এই বিষয়টি নিয়েও ডিল করছেন, আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। থাইরয়েড গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড, আমাদের একটা হরমোনাল, আমরা বলি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডটি আসলে জাস্ট গলার সামনে থাকে, খুব যদি বড় হয়ে যায় তাহলে এটা তো এমনিই দেখা যায় এবং বিশেষ করে এই রোগটি মহিলাদেরই বেশি কমনলি হয়। তো আগে অতীতে বলা হতো যে আয়রন ঘাটতির জন্য হয়, তো যেহেতু বর্তমানে আমাদের সারা দেশেই আয়োডাইজড লবণ ব্যবহার হয়, কাজেই আমরা ওই ঘাটতি থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখন যে থাইরয়েড গ্ল্যান্ডে যে বড় হয়ে যায়, এটি সাধারণত দেখা যায় যে থাইরয়েডের ভিতরে কিছু পরিবর্তন আসে এবং এই রোগটি মহিলাদের বেশি কমন, কারণ হচ্ছে তাদের মাসিক ঋতুচক্রের জন্য দেখা যায় যে তাদের হরমোনাল ফ্ল্যাকচুয়েশনটা বেশি হয়। তাদের একটা পর্যায়ে গিয়ে এরকম এর ভিতরে যদি স্থায়ী কোনো পরিবর্তন ঘটে তখন এই থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়। অনেক সময় এটার ভিতরে সিস্টের মতো হয়, অনেক সময় শক্ত নোডিউলের মতো হয়। আর খুব কমন না হলেও এখন ইদানিং আরও সংখ্যায় দিনে দিনে বেশি বেশি করে রোগ ধরা পড়ছে, সেটি হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ক্যান্সার। আচ্ছা, কিন্তু সুখের বিষয় হচ্ছে যে এই থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে যদি ইভেন ক্যান্সারও হয়, যদিও এটা সংখ্যায় খুব বেশি না, সংখ্যায় অনেক কম, কিন্তু যদি হয় তাহলে এটারও যদি প্রপার সার্জারি করা হয় এবং সময় মতো করা হয় এবং এটা প্রপারলি ফলো আপ করা হয়,
তাহলে থাইরয়েড গ্ল্যান্ড পুরোটা ইভেন ফেলে দেওয়ার পরেও মানে বাকি জীবন স্বাভাবিকভাবেই তারা পার করতে পারে। ইভেন যদি অবিবাহিত মহিলাদের থাইরয়েড গ্ল্যান্ডের পুরো সার্জারিও প্রয়োজন হয়, তারপরে থাইরয়েড হরমোন যদি তারা রিপ্লেস করে ও ট্যাবলেট হিসেবে খান এবং প্রপারলি ফলো আপে থাকেন, তাহলে তাদের পরবর্তীতে তাদের সন্তান ধারণেও কোনো সমস্যা হয় না, আচ্ছা, অথবা আমৃত্যু স্বাভাবিক জীবনযাপন করতেও কোনো সমস্যা হয় না। জি। তো আমরা থাইরয়েডের এই ক্যান্সার বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া দরকার, এবং আমরা স্বাভাবিকভাবে এখন তো রোগ নির্ণয়ের বিভিন্ন সুবিধা যেহেতু অ্যাভেলেবল হয়েছে, সেই জন্য মিনিমাম থাইরয়েড গ্ল্যান্ডের বা গলার একটি আলট্রাসাউন্ড করে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে কী মাত্রায় রোগটি বড় হয়েছে অথবা ধরনটা কী হতে পারে। আরেকটি রোগটি খারাপ না ভালো, ক্যান্সার হয়েছে কি হয় নাই, এটা আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বলি, যে সূচ দিয়ে ভিতর থেকে একটু রস নিয়ে পরীক্ষা। এগুলো যদি প্রাথমিক দু একটা পরীক্ষা করে একটু সচেতন হন, তাহলে এই রোগের মানে ক্ষতিকর দিকটা থেকে বাঁচা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য, এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি দিয়েছেন আমাদের দর্শকরা নিশ্চয়ই তাতে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আরটিভিকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান ধৈর্যের সাথে শোনার জন্য। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানে এতক্ষণ আমরা নাক কান গলার সাধারণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, যেই সমস্যাগুলোতে প্রতিটি দিন আমরা বিভিন্ন বাড়িতে আমাদের শিশুদের অথবা বয়োবৃদ্ধদের অথবা যে কোনো মানুষের, যে কোনো বয়সের মানুষের এরকম সমস্যা হতে দেখি। আমরা যদি সঠিক সময়ে এই চিকিৎসাগুলো নিতে পারি বা সমস্যাগুলো ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা উপকৃত হব। বিশেষ করে নাক দিয়ে রক্ত পড়া অথবা কান পেকে শ্রবণ শক্তি নষ্ট হওয়া অথবা গলার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কি করা উচিত, সেই সমস্যাগুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা পেয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য, এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।